প্রিয় ছাত্রছাত্রী, ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার মধ্যে ক্লাস 10-এর গণিত বিষয়ের পার্ট 1টি সমাধান করব। ক্লাস 10-এর পার্ট 3 বিষয়টি এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিও। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ম্যাথ ও ইংলিশ বিষয়ের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলি প্লেলিস্টে দেওয়া রয়েছে। প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথ ও ইংলিশ বিষয়ের অন্যান্য ভিডিওগুলি পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত দশম শ্রেণী। প্রথম অঙ্কটি কি দেওয়া রয়েছে না, ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব এবং a not equal to 0 যদি হয় তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হওয়া শর্তটি লেখো। তো এই অঙ্কটি আমরা খাতায় তুলে নিলাম। তো দেখো, অঙ্কটা আমরা খাতায় তুলে নিয়েছি। তো আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x² + bx + c = 0, যেখানে a not equal to 0 এবং a b c বাস্তব। তো সেখানে আমরা জানি কি দুটো বীজ এর মধ্যে হয়। তো সেখানে x = আমরা দুটো বীজ পাই। সেই দুটো বীজের সূত্র কি না, -b ± √b² - 4ac/2a। এটা আমরা জানি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো এই যে রুটের মধ্যে রয়েছে b² - 4ac, একে বলছে নিরূপক। এই কেন নিরূপক বলছে, কারণ এই যে বীজদ্বয় যে আমরা পাবো, এই যে x এর ঘাত যেহেতু এখানে 2, সেখান থেকে আমরা দুটি বীজ পাই। তো বীজদ্বয় কেমন হবে, তার প্রকৃতি কীরকম হবে, সেটা নিরূপণ করে কে, এই b² - 4ac। ওই জন্য একে বলে নিরূপক। তো দেখো, তোমাদের বইয়ের 24 নম্বর পৃষ্ঠাতে খুব পরিষ্কারভাবে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো দেখো, b² - 4ac x² + bx + c = 0, এখানে abc বাস্তব সংখ্যা এবং a not equal to 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করে বলে b² - 4ac-কে ওই দ্বিঘাত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়। তো এখানে কি বলছে, 1 নম্বরে, 2 নম্বরে এবং 3 নম্বরে দেখো, বাস্তব ও সমান হবে যখন b² - 4ac = 0 হবে। অর্থাৎ নিরূপক বা b² - 4ac যদি 0-র সমান হয় তাহলে সেটা কি হবে, বাস্তব হবে এবং সমান হবে, যেটা আমাদের উত্তরে লিখতে হবে। আর অন্য কি হয়, এই b² - 4ac যদি > 0 হয়, অর্থাৎ 0-র চেয়ে বড় হয়, তাহলে সেক্ষেত্রে বাস্তব হয় কিন্তু অসমান হয়। কি অসমান হয় না, বীজদ্বয় যেগুলো পাবো সেই দুটো 5, 7, 9, 10 এরকম হতে পারে। আর আরেকটা 3 নম্বরে কি আছে, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে b² - 4ac বা নিরূপক <0 হয়। মানে ঋণাত্মক কোনো যদি মান পাওয়া যায়, অর্থাৎ 0-র চেয়ে ছোট যদি হয়, সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তো আমাদের উত্তর কোনটা লাগবে না, 1 নম্বর, যে সমান কোন ক্ষেত্রে হবে না, b² - 4ac বা নিরূপক যদি 0 সমান হয়। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, ax² + bx + c = 0 লিখে কমা দিয়ে যেটা দিয়েছে সেভাবে লিখে দেবো, a, b, c বাস্তব, কমা দিয়ে a not equal to 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত নিরূপক সমান 0 বা অথবা b² - 4ac = 0। তো এই নিরূপক = 0 অথবা b² - 4ac = 0 একই ব্যাপার, তো দুটোই আমরা লিখে দেবো। এটা হবে উত্তর। এবারে দেখো, 2 নম্বর আগের অঙ্কটা কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তো দেখো, অঙ্কটি আমরা খাতায় তুলে নিলাম। তো আমরা এখানে একটা বৃত্ত এঁকেছি। তো বৃত্ততে কি বলছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো বৃত্তটার নাম দিলাম ও। তো একটি জ্যা, এখানে আর কি বলছে, ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ধরো একটা জ্যা আঁকলাম, এরকম জ্যা, এর দৈর্ঘ্য কত বলেছে না, 12 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এর নাম দিলাম এ বি। আর কি বলেছে, এর দূরত্ব নির্ণয় করতে বলেছে, কোথা থেকে না, কেন্দ্র থেকে এই যে জ্যায়ের দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখা যদি দূরত্ব নির্ণয় করতে হয় তাহলে তার লম্ব দূরত্ব বের করতে হয়। তো তাহলে এইরকম একটা লম্ব আমাদের এখান থেকে টানতে হবে। তো দেখো, আমরা অঙ্কটাকে এইভাবে করতে পারি। আর আরেকটা কি বলেছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এইটা OA যদি আমি যুক্ত করে দিই, দেখো OA যুক্ত যদি করে দিই, তাহলে এটা ব্যাসার্ধ, কেন এই ও থেকে এই পরিধি পর্যন্ত এসছে, তাহলে এর দৈর্ঘ্য কত বলেছে, 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এর হচ্ছে 12 সেন্টিমিটার। আর আমরা আরেকটা জিনিস তোমাদের বলি, যে 32 নম্বর উপপাদ্যে তোমাদের বইতে দেখাই, দেখো পৃষ্ঠা
59 পৃষ্ঠাতে 32 নম্বর পদ্ধতিতে কী দেওয়া রয়েছে না, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, যদি বৃত্তের কেন্দ্র থেকে, এই যে বৃত্তের কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করেছি, ব্যাস নয় এরূপ জ্যা এর উপরে যদি টানি তাহলে কি হয় না, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে মানে কি, এই যে বিন্দু, এই বিন্দু এইটা যদি টোটালটা 12 সেন্টিমিটার হয় তাহলে পরে এইটা 6 হবে আর এটা কত হবে 6 সেন্টিমিটার হবে। এবারে চলো অঙ্কটা করা যাক। দেখো এই যে ও থেকে যে লম্বটা টেনেছি এবি বাহুর উপরে, সেখানে সেই যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম সি। ঠিক আছে, এবারে দেখো লিখেছে কি, এক্ষেত্রে এবি বাহুর জ্যায়ের দৈর্ঘ্য সমান 12 সেন্টিমিটার। এই যে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত না 12 সেন্টিমিটার, 6 ভাগ করেছি পরে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এই পুরোটা এখান থেকে এইটা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ও এ, ব্যাসার্ধ কোনটা ও এ, এই ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, ধরি ওসি লম্ব এবি, এই যে ওসি লম্ব এবি, এই এবির ওপরে ওসি লম্ব কেন, কারণ আমি এইমাত্র বললাম যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার যে আমরা যদি দূরত্ব মাপতে চাই সেটা হচ্ছে লম্ব দূরত্বই বোঝায়, সেজন্য আমরা লম্ব ধরে নিচ্ছি, এটা কার ওপর লম্ব না এবি বাহুর উপরে। অতএব এসি কোনটা না এইটুকু এখান থেকে এই পর্যন্ত এসি সমান সিবি, এখান থেকে এই পর্যন্ত সিবি। কেন, আমরা এইমাত্র দেখিয়েছি 32 নম্বর উপপাদ্যতে রয়েছে জ্যায়ের ওপরে যদি আমরা কেন্দ্র থেকে কোনো লম্ব টানি, সেই লম্বটা কি করে না সেই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এই পুরোটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু এসি সমান 6 সেন্টিমিটার আর সিবি সমান কত 6 সেন্টিমিটার, সেটাই আমরা এখানে লিখেছি কি না, এসি সমান সিবি, এসি সমান সিবি সমান এবি ডিভাইডেড বাই 2, এই পুরোটাকে 2 ভাগে ভাগ করেছি। আর এবির মান কত 12 সেন্টিমিটার, তাহলে 12 ডিভাইডেড বাই 2 তার মানে 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 এটা 6, যে বিষয়টা বোঝালাম সেটা এইভাবে লিখে দিলাম। তো চলো, অতএব ও এ সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কোনটা সমকোণী ত্রিভুজ, দেখো ও এ সি এইটা কি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী বলো তো, কারণ এই ও থেকে এবি বাহুর উপরে যে লম্ব টেনেছি, লম্ব মানে কি এই কোণটা কি 90 ডিগ্রি, আর আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটা কি হয় না সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে পাই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার লিখেছি, মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। কেন এটা লিখলাম, দেখো আমরা এখান থেকে এইটা জানি, এটা হচ্ছে বৃত্তের কি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, আবার এসি জানি এটা কি এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের এই যে ভূমিটা জানি, এই অতিভুজ জানি, আর এইটা সমকোণ, এই এখান থেকে এইটা আমরা বের করব, অর্থাৎ এই লম্বটা বের করব। তাহলে লম্বটা জানি না, তাহলে অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে সেখানে এই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সহজেই লম্বটা পেয়ে যাব। তো সেই জন্যই লিখেছি ওসি স্কোয়ার মানে কত ও সি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার, এসি স্কোয়ার মানে কত এটা হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার কোনটা না এ স্কোয়ার। ঠিক আছে, সেটাই লিখেছি। তাহলে আমরা যে মানগুলো জানি সেগুলো লিখে দিচ্ছি। দেখো ওসি স্কোয়ারের মানটা জানি না, এটা আমরা বের করব, ওসি বার করব। তো আমরা জানি কোনটা এসি জানি এবং ও এ জানি। তো এসির মানটা কত না 6, এখান থেকে এইটা, কারণ 6 এখান থেকে পেয়েছি আমরা। তাহলে এসি সমান 6 স্কোয়ার, এসি স্কোয়ারের জায়গায় 6 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, কোনটা ও এ সমান 10 জানি, এই দেখো 10, তাহলে 10 স্কোয়ার লিখলাম। এখান থেকে আমরা ওসি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে 36 আর 10 স্কোয়ার মানে 100। আচ্ছা, ওসি স্কোয়ার ইকুয়াল টু এই 100 থেকে এই 36টা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত 64, এবং ওসি তাহলে কত পাই না এখানে বর্গমূল হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 64। তাহলে প্লাস মাইনাস করেছি কেন, কারণ আমরা জানি যে বর্গমূল করলে প্লাসও উত্তর হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে প্লাস মাইনাস 8 হচ্ছে, 64কে আমরা বর্গমূল করলে 8 হয়, 28 64, তো 8 সেন্টিমিটার প্লাস মাইনাস। কিন্তু আমরা দূরত্ব জানি, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তো আমরা সেটা লিখবো যে যেহেতু দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত সমান 8 সেন্টিমিটার। এটাই আমাদের জানতে চেয়েছিল যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, সেটা আমরা লিখে দেবো 8 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো 3 নম্বর দাগের অঙ্কটি কি বলছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো দেখো খাতায় তুলে নিয়েছি, ওইখানে কি বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। তাহলে আমরা জানি ঘনক কেমন হয়, এরকম হয় ঘনক। তো এই কটি তল থাকে, 1টি 2টি 3টি 4টি, ওদিকে 5টা, এটা 6টা, মোট 6টা তল হয়। তো আমরা প্রথমেই লিখে নেব, ধরি
ঘনক দুটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 একক এবং A2 একক, দুটো ঘনক বলে দিয়েছে। তাহলে একটা ঘনকের এই যে বাহু হয়, তো একটা ঘনকের বাহু ধরেছে A1 আর একটা ঘনকের বাহু ধরে নিয়েছি A2 একক, ঠিক আছে। তো শর্তানুযায়ী কী লিখছি, অতএব শর্তানুযায়ী দেখো এই যে ঘনকের এই যে ওপরের বাহু যদি এটা ধরো A আর এটাও ঘনকের এই যে উপরিতল এসব কি স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র, তাহলে এটি এ হলে এটিও এ। আবার এই যে উচ্চতা এটাও কি হবে এ হবে, তাহলে এর আয়তন কত এ ইন্টু এ না, অর্থাৎ এ কিউব, তাই তো। অর্থাৎ আমরা শর্তানুযায়ী কী লিখতে পারি, এই যে আয়তন এ কিউব, তাহলে A1 ধরেছি যে ঘনকেশ তার আয়তন কত হবে A1 কিউব, এবং A2 যে ঘনকটা ধরেছি তার আয়তন কত হবে না A2 কিউব, তাই তো। তাহলে তাদের অনুপাত কত বলে দিচ্ছে, দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিচ্ছে 1:8। তাহলে আমরা শর্তানুযায়ী কি লিখতে পারি A1 কিউব ইস টু A2 কিউব ইকুয়াল টু কত 1:8, বোঝা গেল। এবার তাহলে এটা আমরা করি, বা A1 কিউব বা বাই A2 কিউব ইকুয়াল টু 1/8। কেন আমরা অনুপাতকে আমরা কি করতে পারি না ভগ্নাংশের আকারে লিখতে পারি, বা দেখো A1 বাই A2, যেহেতু প্রত্যেকের কিউব রয়েছে তাহলে হোল কিউব লিখতে পারি, আর এটাকে 1/2 এর কিউব করতে পারি না হোল কিউব করতে পারি, কারণ 2কেই যদি কিউব করি 8 হয়। ওকে, তো দেখো দুই ক্ষেত্রেই কিউব তুলে দিচ্ছি, কারণ বেস পাওয়ার যেহেতু সমান আমরা পাওয়ার দুটো তুলে দিতে পারি, বা A1 বাই A2 ইকুয়াল টু 1/2। এবারে দেখো আমার চেয়েছে কি না ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি আমরা জানি, তো ঘনকের এখানে দেখো ওপরের এইটা যদি এ হয় আর এটি যদি এ হয়, তাহলে এই যে ওপরে টুকুর এই যে একটা তলের ক্ষেত্রফলের সূত্র কি, একটা তলের ক্ষেত্রফল কী হবে এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার হয়, কারণ কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার, বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার। তাহলে কটা এর যে তল কটা আছে 6টা তল, তাহলে একটি তলের যদি ক্ষেত্রফল স্কোয়ার হয় তাহলে 6টি তলের জন্য কি হবে 6 ইন্টু স্কোয়ার। তো এটা আমরা জানি, তো আমরা তাহলে এখানে কি লিখতে পারি, দেখো অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কি লিখতে পারি 6 ইন্টু A1 স্কোয়ার ইস টু 6 ইন্টু A2 স্কোয়ার। কেন যে ঘনকের একটি বাহু হচ্ছে A1 তার সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে, এবং যে ঘনকের একটি বাহু হচ্ছে A2 তার সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে, তাহলে অনুপাত এইভাবে লিখতে পারি আমরা। তো এটাকে আমরা অনুপাতটাকে আমরা কি লিখতে পারি ভগ্নাংশে আকারে লিখতে পারি, তাহলে 6A1 স্কোয়ার ডিভাইডেড বাই 6A2 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে 6 কেটে গেল, তাহলে এটাকে কি লিখতে পারি A1 বাই A2 তার হোল স্কোয়ার, কেন দুটোই স্কোয়ার রয়েছে। দেখো A1 বাই A2 ইকুয়াল টু আমরা কত জানি 1/2, তাহলে এখানে লিখতে পারি 1/2 এর হোল স্কোয়ার। তাহলে 1/2 এর হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে কত 4। তো এটাকে অনুপাতের আকারে প্রকাশ করলে কত হবে 1/4কে 1:4, এটা উত্তর। তো দেখো 4 নম্বর দাগের অঙ্কটি কি বলছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তো এটি আমরা খাতায় তুলে নিলাম। তো দেখো এখানে একটা শব্দ রয়েছে সমূল, এই সমূল মানেটা কি, অর্থাৎ মূল অর্থাৎ আসলের সঙ্গে চক্রবৃদ্ধি হারে যে সুদটা হয়েছে তাকে যদি আমরা যোগ করি সেটাই হচ্ছে সমূল বোঝায়, ঠিক আছে। তো আমরা কি করছি এখানে না আসল হচ্ছে 400 টাকা আর মোট সময়টা কত চক্রবৃদ্ধি হারে সুদের ক্ষেত্রে মোট সময়কে আমরা n ধরি, তো এখানে n সমান কত না 2 বছর বলেছে, এবং চক্রবৃদ্ধি হারে সমূল হয়েছে কত না মূল এবং সুদ যুক্ত হয়ে কত হয়েছে না 441 টাকা যদি হয়, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই লিখবো এভাবে, তো দেখো লিখে নিচ্ছি এক্ষেত্রে আসল অর্থাৎ পি ব্র্যাকেটে পি সমান কত 400 টাকা, এই যে 400 টাকা দিয়েছে, এবং সময় যেটাকে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে n ধরে নিই, তাহলে n সমান কত 2 বছর ধরি। বার্ষিক কি আমাদের বের করতে হবে না শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে হবে, তাহলে এটা ধরে নেব। তো ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত না ইকুয়াল টু R%, অর্থাৎ শর্তানুযায়ী, অতএব শর্তানুযায়ী কমা দিয়ে লিখবো কি না আমরা জানি সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি না P ইন্টু 1 প্লাস R/100 পাওয়ারে হচ্ছে n, এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখানে কত বলে দিয়েছে সেটা না 441 টাকা, তাহলে এখানে শর্তানুযায়ী এইটা সমান কি লিখতে পারি 441, ঠিক আছে। এটাকেই আমরা সমাধান করব, এবং পি এর মান জানি আর কি n এর মান জানি, তাহলে আর এর মানটা আমরা এর থেকে বের করে নিতে পারবো। তো আমরা মানগুলো বসিয়ে দিই, বা পি এর মান কত 400
ওয়ান প্লাস আর এর মানটা আমরা নির্ণয় করব, ওটা থাক। এন এর মান কত আমরা জানি 2, 441। দেখো এই যে 400টা এখানে গুণাকারে রয়েছে, ওদিকে পাঠিয়ে দিই, ভাগ হয়ে যাবে। তাহলে পরে 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার থাকলো, আর ওদিকে কত 441 ডিভাইডেড বাই এই 400টা এখানে ভাগ আকারে চলে গেল, 400 হয়ে গেল। বা 1 প্লাস আর বাই 100 এই স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে এখানে বর্গমূল হয়ে যাবে, তাহলে ওদিকে হয়ে যাচ্ছে বর্গমূল 441 বাই 400। এটাকে আমরা প্লাস মাইনাস করব, কারণ আমরা বর্গমূল করলে প্লাস মাইনাস করি। তো দেখো, বা 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 441কে আমরা কি করতে পারি না 21 ইন্টু 21 করতে পারি, ঠিক আছে। আর 400কে আমরা কি করতে পারি না 20 গুণ 20 করতে পারি। তাহলে ইকুয়াল টু কী করতে পারি, প্লাস মাইনাস এখানে 21 20 ইকুয়াল টু আমরা 21 20 নেব। কেন? যেহেতু আর নট ইকুয়াল টু ঋণাত্মক লিখব, আর নট ইকুয়াল টু ঋণাত্মক তয়ময় ক। কেন আর নট ইকুয়াল টু ঋণাত্মক? কারণ সুদের হার, এই যে চক্রবৃদ্ধি সুদের হার কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য আমরা এই যে ঋণাত্মক মানটা নেব না। তো আমরা এই পর্যন্ত ঋণাত্মক নিলাম, কিন্তু মানটা নিলাম কত 21/20 নিলাম। কেন মাইনাস মানটা নিলাম না? যেহেতু লজিকটা দেখালাম কি আর নট ইকুয়াল টু ঋণাত্মক, বা আর এর মান ঋণাত্মক হতে পারে না, এটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো। বা দেখো এখানে 1 প্লাস আর বাই 10 রয়েছে, তাহলে আর বাই 100 ইকুয়াল টু কী লিখতে পারি, এখানে ছিল 21/20 ছিল ওদিকে, আর এই প্লাস 1টা ওদিকে চলে -1 হয়ে যাবে। তো এটা যদি আমরা করি, দেখো এখানে লসাগু হচ্ছে 20, তাহলে এখানে থাকছে ওপরে থাকছে 21, আর 20 1 20, তাহলে কত হচ্ছে 21 থেকে 20 বাদ গেলে 1 20। অতএব আর ইকুয়াল টু কত পাবো, এখানে ভাগ আকারের আছে 100, তাহলে ওদিকে গেলে গুণ হয়ে যাবে সমান চিহ্নের ওদিকে, তাহলে 1/20 ইন্টু 100 হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো এখানে 0 0 কাটা, 2 5 2 10 সমান আর ইকুয়াল টু কত 5%। অতএব কী লিখে দিচ্ছি, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত 5%, এটাই লিখে দিলাম এখানে। এবারে দেখো 5 নম্বর দাগেরটা কি বলছে, x 12 y এবং 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করি। তো দেখো অঙ্কটা আমরা খাতায় তুলে নিলাম। তো দেখো আমরা জানি যে ধরো a:b, আচ্ছা a b c যদি ক্রমিক সমানুপাতি হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি, a:b সমান b:c লিখতে পারি না? আমরা জানি যে a b c যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে পরে কি হয় না a:b ইকুয়াল টু b:c হয়। তাহলে পরে এখানে 3টে নয় 4টে রাশি দেওয়া রয়েছে, তাহলে এখানে এভাবে আমরা লিখতে পারি, দেখো x 12 y 27 এরা ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব x:12 মানে এইটা ইকুয়াল টু 12:y ইকুয়াল টু y কত না 27। আমরা 3টের ক্ষেত্রে যদি a b c ক্রমিক সমানুপাতি হয়, তাহলে a:b ইকুয়াল টু b:c যদি করতে পারি, তাহলে 4টে যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটা আমরা কি করব না অনুপাতগুলোকে আমরা ভগ্নাংশে আকারে লিখতে পারি, বা x:12 কে x/12 ইকুয়াল টু 12:y কে 12/y ইকুয়াল টু y:27 কে y/27 লিখতে পারি। এবারে দেখো আমরা এইটাকে একটা সমান x/12 ইকুয়াল টু 12/y কে একবার ধরে মান বার করতে পারবো x/y এর, আর এই দুটোকে একবার সমান করব। সমান করে দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে 12/y ইকুয়াল টু y/27 যদি আমরা আগে ধরি, তাহলে y এর মানটা এখান থেকে কিন্তু পেয়ে যাব। সেই y মানটা যদি আমরা এখানে এই দুটোকে যখন ধরবো, তখন এই y এর মানটা এখানে বসে দিলে x এর মান সহজেই পেয়ে যাব। তাহলে পরে আমরা এই যে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ 12/y ইকুয়াল টু y/27টাকে আগে ধরে নিয়ে আমরা y এর মানটা আগে বের করে নিই। অতএব কী লিখতে পারি, 12/y ইকুয়াল টু y/27। দেখো সমাধান করছি, কোনাকুনি গুণ করবো, y কত y², আর এদিকে 12 আর 27, 12 গুণ 27 এইভাবেই রেখে দিলাম। অতএব y ইকুয়াল টু কত, এখানে স্কোয়ার এদিকে স্কোয়ার হটিয়ে দিলে কি হবে, এদিকে এটা বর্গমূল হয়ে যাবে, তাহলে 12 গুণ 27, এটাকে আমরা গুণ করব না, আর জাস্ট এই গুণ না করে ভেঙে দিলেই সুবিধা হবে। দেখো 12কে আমরা কি করতে পারি, 3 4 12 3 গুণ 4, আর 27কে 3 9 27 আকারে রাখতে পারি। তো দেখো এখানে 3 আর একটা 3, দুটো 3 আছে, তাহলে দুটো 3-এর মধ্যে একটা 3 বর্গমূলের বাইরে বেরিয়ে আসবে। 4-এর বর্গমূল কত 2, আর 9-এর বর্গমূল কত 3,
খুব সহজে হয়ে গেল না? তাহলে 3 দুগুণে 6, 3 6 কত 18। তাহলে ওয়াইয়ের মান কত পেলাম না 18। এখান থেকে আবার এই যে আর ওয়াইয়ের মানটা পেলাম, তাহলে এই জায়গায় বসিয়ে দিলে পেয়ে যাব। আবার তাহলে এই সাইডটায় লিখি, আবার x/12 এইটা সমান 12/y, এটা লিখে নিলাম। বা x/12 12/y জায়গায় কি লিখে নেব 18, এই যে 18 মানটা পেয়েছি, তাহলে এখানে 18 লিখে দিলাম, ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু y = 18 আমরা পেয়ে গেছি, এটা লিখে দিলাম। বা তো দেখো 12 18 কাটলে 6 দিয়ে 6 দুগুণে 12, 3 6 18। তাহলে x/12 ওদিকে কত হচ্ছে 2/3। তো এবার এক্সের সঙ্গে এটা কি 12টা কী আকারে আছে, ভাগের সম্পর্কে রয়েছে, ওদিকে গেলে কী হবে গুণের সম্পর্কে চলে যাবে। অতএব x = 2/3, এখানে গুণ হচ্ছে 12। তো দেখো কাটাকুটি যাচ্ছে, 3 4 12, তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8। তাহলে x এর মান পেলাম কত 8। তাহলে কি লিখে দেব, অতএব নির্ণেয় মান x = 8 এবং y = কত 18। দেখের পরের অঙ্কটা, নেক্সট অঙ্ক 6 নম্বর দাগের কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ OBC = 60 ডিগ্রি হলে কোণ OCA কত। তো অঙ্কটি আমরা কি করলাম না খাতায় তুলে নিলাম। তো দেখো এখানে কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এখানে একটা বৃত্ত এঁকেছি, তাহলে কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ব্যাস মানে কি একটা ব্যাস, তাহলে আঁকি, তাহলে একটু ব্যাস, নাম বলেছে কি না এবি, তাহলে নাম দিলাম AB। তারপর বলছে কি না সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তাহলে বৃত্তের ওপরে অবস্থিত একটু সি বিন্দু, তাহলে যেখানে একটা জায়গায় একটা সি নিলাম। আচ্ছা, কোণ OBC = 60 ডিগ্রি, তাহলে এই যে এটা কি না ও কেন্দ্রীয় বৃত্ত মানে এই যে কেন্দ্রে হচ্ছে এ ও, তো এখানে কি বলছে OBC কোণ পেতে গেলে তাহলে সি আর বিটা কি করব না আমরা যুক্ত করে দেবো। দেখো যুক্ত করে দিলাম, তাহলে এই যে কোণটা পেলাম OBC, এটা কত বলছে না 60 ডিগ্রি বলছে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হলে কোণ OCA, দেখো OC আর A, এই OCA পেতে গেলে সি আর ও যুক্ত করতে হবে, আবার এ আর সি যুক্ত করতে হবে। তো করে দিলাম, তাহলেই তো পাবো আমরা যে কী পাবো না OCA এই কোণটা পাবো। ঠিক আছে, এইটা আমাদের জিজ্ঞেস করছে কত সেটা নির্ণয় করতে হবে। এখন দেখো এবারে দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে OBC, এই যে ত্রিভুজের এই কোণটা OBC এর এই কোণটা কত না 60 ডিগ্রি। এবারে দেখো এই ত্রিভুজের OC বাহু এখান থেকে এইটা আর OB বাহু এই দুটো সমান না, কেন বলো তো, কারণ দেখো OBও এই ত্রিভুজের একটা ব্যাসার্ধ, আবার OCও কিন্তু ব্যাসার্ধ, তাহলে একই ত্রিভুজের দুটো ব্যাসার্ধর মান নিশ্চয়ই সমান, তাহলে এই দুটো বাহু সমান, ঠিক তো। তাহলে এই দুটো বাহু সমান মানে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, কেন বলো তো, আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের পরস্পর বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। তাহলে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা এইটা, এবং এই বাহুটা সমান, এই বাহুটার বিপরীত কোণ কোনটা এইটা, তাহলে এই কোণটা এবং এই কোণটা কত হবে সমান হবে না, তাহলে এটা 60 ডিগ্রি মানে এটা 60 ডিগ্রি, বোঝা গেল। এইবারে দেখো এই যে কোণ ACB, এই কোণ ACBর মান যদি আমরা জানি, তার থেকে যদি এই 60 ডিগ্রিটা বাদ দিয়ে দিই তাহলে এই মানটা পেয়ে যাব, বোঝা গেল। পুরো কোণ, এই কোণ ACB পুরো কোণ মানে কোনটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটার মান যদি আমরা জানতে পারি, সেখান থেকে যদি 60 ডিগ্রিটা বাদ দিই তাহলে এইটুকু পেয়ে যাব। দেখো এই কোণ ACB মানে কত, এই যে বৃত্তটা যদি এরকম হয় আর এটা হচ্ছে C, এটা হচ্ছে A, আর এটা হচ্ছে B, এটা হচ্ছে O, তাহলে এই যে কোণটা ACB আলাদা করে আঁকলাম, এটা কি দেখো তো অর্ধবৃত্তস্থ কোণ না, ওইটা এই যে এটা ব্যাস OAB হচ্ছে ব্যাস, এই বৃত্তের ব্যাস হচ্ছে AB, তাহলে এই বৃত্তটাকে দুই ভাগে ভাগ করেছে, এই পুরোটা অংশটা অর্ধেক, এই পুরোটা অংশটা কি এটা অর্ধেক, তাহলে এই যে কোণটা ACB এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় না সমকোণ হয়, সমকোণ মানে কি 90 ডিগ্রি সমান, তাহলে এই যে ACB এই পুরো কোণটা কত 90 ডিগ্রি, আর তাহলে OCB হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিই তাহলে 30 ডিগ্রি, এই কোণটার মান কত হবে না 30 ডিগ্রি, তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কীভাবে লিখব, এক্ষেত্রে OB = OC, দেখো OB = OC, কেন আমি বলেছি যে একই বৃত্তের ব্যাসার্ধ, লজিক হিসেবে আমরা কী করলাম না ব্র্যাকেটে লিখে দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ ওর জন্য সমান। আবার ত্রিভুজ OBC এর মধ্যে
ও বি সি, এই যে ত্রিভুজের মধ্যে কি হয়েছে না কোণ ও বি সি, কোণ ও বি সি অর্থাৎ এই কোণটা সমান কোণ ও সি বি, এই কোণটা কেন, যেহেতু ও বি ইকুয়াল টু ও সি। কেন আমরা এইমাত্র বললাম যে যদি ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলোও পরস্পর সমান হয়, সেই লজিকে আমরা এই কোণ দুটো সমান বলতে পারি। তাহলে অতএব কোণ ও সি বিকে 60 ডিগ্রি লিখতে পারি, কারণ এইটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি, যেহেতু কোণ দুটো সমান সেটাই লেখা হয়েছে। আবার কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, কোনটা না এ সি বি, এই পুরো কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ বলে কোণ এ সি বি, অতএব কোণ এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা লজিক, এটা যেহেতু আমরা লিখে দিলাম, এটা হচ্ছে যুক্তি। অতএব ও সি এ, দেখো কোণ ও সি এ এই কোণটা যেটা আমার চাইছে, এই কোণটা যেটা আমার চেয়েছে ও সি এর মান কত, তো ও সি এর সমান কি লিখতে পারি না এ সি বি এই পুরো কোণটা থেকে ও সি বি বিয়োগ করলে এটা পাবো, সেটাই লিখেছি কোণ এ সি বি বিয়োগ ও সি বি। তাহলে এ সি বি পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে ও সি বি 60 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে কত পাচ্ছি না 30 ডিগ্রি। তো নেক্সট অঙ্ক 7টা কি বলছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখো অঙ্কটা আমরা খাতায় লিখে নিলাম। তো দেখো ঘনক মানে কীরকম, তার চিত্রটা হবে এরকম, এরকম চিত্র। তার কটা তল থাকে, 1 2 3 4 5 6টা তল আমরা জানি। তো একটা ধার ধরো এ, একটা ধার যদি এ হয় তার 50% বাড়ানো হয়েছে, এরকম 50% বাড়ানো হয়েছে। তাহলে আমরা লিখব কিভাবে, ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য একক যদি ধরে নিই, তাহলে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি কি, তার সূত্র কি 6a² বর্গ একক। 6a² বর্গ, কেন একটা যদি এ হয় তাহলে এই যে ওপরের একটা তলের ক্ষেত্রফল কত, a² এ ইন্টু এ সমান a², তাহলে কটা তল আছে 6টা তল যদি হয় 6 গুণ a² হবে না, তাহলে এটা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6a² কী করলাম বর্গ একক। এইবারে ধরো প্রত্যেকটা বাহুকে আমরা কি করেছি না 50% করে বাড়ানো হয়েছে, তাহলে কি হচ্ছে দেখো বর্ধিত ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য ছিল কত, আগে এ ছিল, প্লাস 50% বাড়ানো হচ্ছে, তাহলে এ গুণ 50%, এখানে ডান দিকে লিখলাম একক, তাহলে এর 50% বাড়ানো হয়েছে, তাহলে আগে ছিল এ যোগ এর 50% মানে এ গুণ 50%কে 50/100 লিখতে পারি। দেখো 50 আর 100 কাটলে 1 আর নিচে 2 হয়, তাহলে এ আর এখানে ওপরে এ আর নিচে 2, a/2। যদি ভগ্নাংশের যোগ করি তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2a প্লাস 2 1 2 এ করতে এ, তাহলে 3a/2 একক হয়। এটা কি হচ্ছে না বর্ধিত ঘনকের একটি ধারের দৈর্ঘ্য হয়ে গেছে 3a/2, আগে ছিল কত এ একক। তাহলে বর্ধিত ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য যদি 3a/2 হয়, তাহলে বর্ধিত ঘনকটির কী হবে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কি লিখবো, অতএব বর্ধিত ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখবো না সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a² বর্গ একক হয়, তাহলে 6টা থাকবে, 6 আর এর জায়গায় কত হয়েছে নাকি এটা বেড়ে কত হচ্ছে 3a/2 হয়েছে, তাহলে 6 × 3a/2 স্কোয়ার বর্গ একক লিখবো, বোঝা গেল। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে নিই, দেখো 6 গুণ 3² মানে 3 3 9, 9² / 2 দুগুণে কত 4, দেখো 4 আর 6 কাটলে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে এটা কত হচ্ছে 3 9 27, ওপরে 27² আর নিচে কত 2, তাহলে 27² / 2 বর্গ একক হলো। এটা হচ্ছে বর্ধিত। তাহলে কত বেড়েছে, আগে ছিল এইটা, এখন বর্ধিত সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়েছে না 27² / 2, তাহলে এইটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কত বেড়েছে আমরা পাবো, তাই কত বেড়েছে পেয়ে গেলে সেটা আমরা শতকরা নির্ণয় করে নেব। অতএব কী লিখবো, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত লিখবো সমান, এইটা হচ্ছে নতুন বৃদ্ধি পেয়েছে, তার থেকে আগেরটা মাইনাস করব, তাহলে দেখো লসাগু কত 2, তাহলে এটা বসে যাচ্ছে 27² মাইনাস এখানে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 2, 6 দুগুণে কত 12², তাহলে 27 থেকে 12 যদি বাদ দেওয়া হয় কত হচ্ছে 15² আর নিচে হচ্ছে 2
বর্গ একক। তাহলে এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, মোট বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরায় কত বৃদ্ধি পেয়েছে কীভাবে লিখব? দেখো, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু ঐকিক নিয়মে করার দরকার নেই, ছোটো আকারই করা যায়। দেখো তো বুঝতে পারছো কি না? তো বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে এইটা 15²/2, এটা বৃদ্ধি পেয়েছে কততে বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা কত ছিল? সেটা ছিল 6²। এই যে প্রাথমিক ক্ষেত্রফল ছিল 6², তাহলে 6² বৃদ্ধি পেয়েছে এইটা। একে কত? 100তে কত? এততে এত, একে কত মানে এইটা ডিভাইডেড বাই এইটা, 100তে কত? তাহলে গুণ 100, বোঝা গেল? তাহলে প্রাথমিক এইটা এততে বৃদ্ধি পেয়েছে এইটা, 100তে কত? 100তে বার করা মানেই শতকরা। ঠিক আছে, তাই মানে আমরা কী করবো, এটা ক্যালকুলেশন করি। দেখো 15²/2, এই 6-এর নিচে কিছু নেই, 6² নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা ভাগ, যদি গুণ করি তাহলে একটা উপরে চলে যাবে, 6² কিছু হয়ে যাবে, নিচে চলে আসবে 1/6²। এটা এইভাবে করতে পারি, ইন্টু 100টা এই যে রেখে দিলাম। এবারে দেখো এখানে 15 কাটছি 3 দিয়ে, 3 5 15, এখানে 3 দুগুণে 6। এবার দেখো 2 কাটছে 50 দুগুণে 100, আবার 2 কাটছে 25 দুগুণে 50। তাহলে মোট কত হচ্ছে? 5 25 125%। তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধি শতকরা কত হচ্ছে না? 125%। দেখো নেক্সট অঙ্ক, শেষ অঙ্ক 8 নম্বর দাগের কী বলছে? সমাধান করো। একটা সমাধান দেওয়া রয়েছে 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে কি বলছে x ≠ -½ তো দেখো অঙ্কটি আমরা খাতায় লিখে নিলাম। তো এখানে দেখো x ≠ -½ বলছে, কেন -½ দেখো x ≠ -½ কেন, এখানে আমরা একটা পুট করে দেখাই। দেখো এই যে 2x + 1 রয়েছে 3-এর নিচে, 2 × x এর জায়গায় কত লিখব না? -½ লিখব, +1 লিখব। তাহলে কত হচ্ছে দেখো, এই 2 আর এই 2 ভাগের সম্পর্কে তাহলে কেটে যাচ্ছে, 2 2 কেটে গেলে এখানে থাকছে কত? -1 আর এখানে +1। তাহলে -1 আর +1 কেটে গেলে কত হচ্ছে? 0। তাহলে 3-এর নিচে 0 যদি হয় তাহলে এই বিষয়টা থাকে না। কেন? কোনো কিছু সংখ্যাকে 3-এর নিচে 0 দিয়ে যদি আমরা করি সেটা কখনো হয় না, কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না। ঠিক আছে, তো আমরা সেই জন্য এই ক্ষেত্রে x এর মান কিন্তু কখনো -½ হবে না, এটা আমরা বলে দিয়েছি। তো দেখো আমরা সমাধানটা করব, অঙ্কটা লিখে নিয়েছি উত্তরের জায়গাতে। তো সমাধান করি, বা দেখো 2x + 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে কত? 2x + 1, তাহলে লসাগু কত হচ্ছে? 2x + 1। দেখো এখানে তাহলে কি হচ্ছে? 2x + 1কে এই যে নিচে 1 আছে 1 দ্বারা ভাগ করব, ভাগ করে কত? 2x + 1ই থাকে। তাহলে এই 2x + 1 এর কার সঙ্গে গুণ হবে? না এই উপরে হরের সঙ্গে গুণ হবে। তাহলে 2x + 1 আর 2x + 1 গুণ করলে কত হচ্ছে? 2x + 1 এর হোল স্কোয়ার হচ্ছে, একই জিনিস গুণ করছি তার জন্য হোল স্কোয়ার, প্লাস এই 2x + 1কে এই 2x + 1 দিয়ে ভাগ করলে কত থাকছে? 1 থাকে। তাহলে 1-এর সঙ্গে কার গুণ হবে? এই 3-এর। তাহলে 3 1 3, আর ডান দিকে কী ছিল? 4 ছিল। তো দেখো 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে। তাহলে এখানে এইটা দেখো 2x + 1 এর হোল স্কোয়ার মানে a + b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে না? তাহলে এখানে 2xa আর b হচ্ছে কত? 1। তাহলে উপরে কি লিখব? এখানে কি লিখব? 2x এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, প্লাস 2 × a মানে কত? 2x, ইন্টু b সমান কত? 1, আর b স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার, আর 3-এর জায়গায় রয়ে গেল। আর এদিকে কোনাকুনি গুণ হলে 1-এর সঙ্গে গুণ করলে এটা থাকে, আর কোনাকুনি গুণ করলে 4-এর সঙ্গে এটা গুণ হয়, মানে 4 দুগুণে 8x প্লাস 4 1 4। ঠিক আছে, তো দেখো বাকি হচ্ছে 2x² মানে 4x² থাকছে, 2 দুগুণে 4, 4 1 4, তাহলে 4x 1 1 1 আর 3, তাহলে কত হচ্ছে? 4। আর এইটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে +8x -8x হয়ে যাবে, আর +4 -4 হয়ে যাবে, ডান দিকে 0। তো দেখো 4x² থাকছে, আর দেখো +4 আর -4 কেটে যাচ্ছে, তা 4x আর -8x, তাহলে -4x থাকছে = 0, বা 4x আর 4x² - 4x, তাহলে এখান থেকে দেখো 4x কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে x আর -1, 4x তো নিয়ে নিয়েছি, তাহলে -1 থাকছে = 0। তো দেখো 4x আর x - 1 গুণের সম্পর্ক রয়েছে, তাহলে লিখতে পারি অতএব 4x = 1, অথবা আমরা কি লিখতে পারি x - 1 = 0। গুণের সম্পর্কে থাকলে হয় এটা সমান 0, নইলে এটা সমান 0। ঠিক আছে, অতএব x সমান, এদিকে কি হচ্ছে? অতএব x সমান 0/4 সমান 0ই হয়,
আর এদিকে অতএব এক্স সমান -1 দিকে গেলে কত হবে +1। আচ্ছা, তাহলে আমরা কি লিখব, নির্ণয় সমাধান সমান এক্স সমান 0 এক্স সমান 1। তো আশা করি নিশ্চয়ই সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আরেকবার দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকেও অন্যান্য অঙ্ক এবং ইংলিশের ভিডিও পাওয়ার জন্য। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।